এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা, নিহত 20। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে, আইআরজিসি প্রধান। আসাদের পতনের পর গোলানে বসতি বাড়াতে চাচ্ছে ইসরায়েল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর আহ্বান। ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োতে 14 জনের মৃত্যু। বাংলাদেশি পর্যটকের অভাবে মানবেতর পরিস্থিতি কলকাতার রিকশা চালকরা। গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলায় নিহত 20। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 20 জন নিহত হয়েছেন। স্থানীয় ওয়াফা বার্তা সংস্থায় খবর জানিয়েছে। ওয়াফা জানিয়েছে, এই ঘটনায় আরো অনেক মানুষ আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুও রয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা খান ইউনিসের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সের পাশে অবস্থিত আহমেদ বিন আব্দুল আজিজ বিদ্যালয়টি পরিচালনা করে। এর আগে গতকাল রোববার সকালে গাজার উত্তরাঞ্চলে বেইত হানুন এলাকার খলিল ও বেইদা বিদ্যালয়ে কামানের গোলা ছড়ে ইসরায়েলি বাহিনী। হামলায় শিশুসহ কমপক্ষে 20 জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া যায়। আহত হন কয়েকজন। পরবর্তী সময়ে গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের মুখপাত্র আজ জানান, খলিল ও বেইদা বিদ্যালয়ের হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে অন্তত 43 হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে গাজায় 14 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় 44,976 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন 1,06,769 জন। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে, আইআরজিসি প্রধান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসেইন সালামি বলেছেন, সিরিয়ার ইসরায়েলি সেনাদের একদিন কবর রচনা হবে, তবে এর জন্য ধৈর্য, সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তেহরানে দেওয়া এক বক্তৃতায় তিনি উল্লেখ করেন, ইরান দীর্ঘদিন সিরিয়ার নিজের কোনো স্বার্থের জন্য উপস্থিত ছিল না, বরং মুসলিমদের রক্ষার উদ্দেশ্যেই তাদের অবস্থান ছিল। সালামি আরো বলেন, যখন সিরিয়ার সরকার পতনের মুখে ছিল তখন থেকে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে, এখন ইসরায়েলিরা কুনেইত্রা থেকে দামেস্কের বাসিন্দাদের খালি চোখে দেখতে পাচ্ছে, যা মেনে নেওয়া অসম্ভব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন, সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো সিরিয়ার তরুণরাই মুক্ত করবে। সালামি তার বক্তব্যে এই প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জায়নিস্টদের জন্য এর মূল্য অনেক ভারী হবে। তারা এই ভূমিতেই চিরদিনের জন্য দাফন হবে। আসাদ সরকার পতন এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সালামি বলেন, এটি সিরিয়ার জনগণ এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি তিক্ত শিক্ষা। দামেস্কের জনগণ এখন গভীর ঘৃণার সঙ্গে উপলব্ধি করছে যে প্রতিরোধীয় শক্তি অনুপস্থিত থাকলে একটি জাতির কি ভয়াবহ পরিণতি হয়। তিনি আরো বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার মাটিতে বিদেশি শক্তিগুলো ক্ষুধার্ত নেকড়ের মতো হামলে পড়েছে। দক্ষিণ জায়নিস্টরা, উত্তরে অন্য শক্তি, পূর্বে অন্য কেউ, আর মাঝখানে একটি অসহায় জাতি তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। হোসেইন সালামি জানান, আইআরজিসি সিরিয়ার জনগণের সম্মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, মানুষ বেঁচে ছিল কারণ আমরা সেখানে ছিলাম, আমরা তাদের জন্য সম্মানের রক্ষক ছিলাম। সালামির মন্তব্য ইঙ্গিত দেয়, সিরিয়ার ভবিষ্যৎ এখনো কঠিন চ্যালেঞ্জের মুখে। আসাদের পতনের পর গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েল। ইসরায়েল সরকার দখলীকৃত গোলান উপত্যকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তে নতুন ফ্রন্ট তৈরি হওয়ার এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকার জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন তিনি। 1967 সালে 6 দিনের যুদ্ধের সময় ইসরায়েল ওই এলাকাটি দখল করে নিয়েছিল। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল অবৈধ। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার বাফার জোনে প্রবেশ করেছে। ইসরায়েলের দাবির দামেস্কের নিয়ন্ত্রণ পরিবর্তন হওয়ার মানে হলো আগে যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে গেছে। প্রসঙ্গত, গোলান হল সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় 1800 বর্গ কিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি। এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে। গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এখন বসতি বাড়ানোর পদক্ষেপ সত্ত্বেও নেতানিয়াহু রবিবার এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার সাথে সংঘাতে আগ্রহ ইসরায়েলের নেই। আমরা মাঠের বাস্তবতার ভিত্তিতে সিরিয়ার বিষয়ে ইসরায়েলের নীতি নির্ধারণ করব। জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গেইর পেডেরসেন রবিবার বলেছেন, তিনি আশা করেছেন সিরিয়ার উপর নিষেধাজ্ঞা দ্রুত অবসান হবে, যা দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে। তিনি দামেস্কে গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকার ও অন্য কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য। অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের বলেছেন, আঙ্কারা সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে। নতুন প্রশাসন কি করে সেটা দেখা দরকার। আমরা মনে করি তাদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর আহ্বান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর আহ্বান।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে দ্রুত সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেশটির সাংবিধানিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল। ইয়নের বিরুদ্ধে দেশটিতে সামরিক আইন জারি করে জনগণের দুর্দশা বাড়ানোর অভিযোগ তোলা হয়েছে। গতকাল শনিবার দেশটির পার্লামেন্টে ইয়নকে অভিশংসন করার ভোট হয়। আজ রোববার দেশটির বিরোধী দলের নেতা লে জে-মুং সাংবিধানিক আদালতের বিচারকদের কাছে ইয়নকে সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে দেশটির কৌশলীরা প্রেসিডেন্ট ইয়নকে গতকাল ডেকে পাঠালেও তিনি আদালতে হাজির হননি। ইয়ন হাব বার্তা সংস্থা প্রসিকিউশন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ইয়নকে আবার ডেকে পাঠানো হবে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তী নেতা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। তিনি গতকাল দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে কাজ করার কথা বলেছেন। ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োতে 14 জনের মৃত্যু। ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের মায়োতে অঞ্চলে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে। রোববার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঘূর্ণিঝড়ের 246 জন আহত হয়েছেন। হাসপাতালে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের মধ্য দিয়ে বয়ে গেছে। নিকটবর্তী কোমোরোস এবং মাদাগাস্কার দ্বীপগুলোকেও প্রভাবিত করেছে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। কর্মকর্তারা জানিয়েছেন মায়োতে অঞ্চলটি সরাসরি ঘূর্ণিঝড়ের পথে ছিল। শনিবার ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 90 বছরের মধ্যে মায়োতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এটি। কর্তৃপক্ষ জানিয়েছে ঘণ্টায় অন্তত 226 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় অঞ্চলটির অনেক বসতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে আছে, গাছ উপড়ে গেছে এবং ধাতব ছাদ, দেয়াল সহ উন্নত কাঠামো ভেঙে গেছে। মায়োতে রাজধানী মামুদজোর মেয়র আন্দিল নিও ওয়াহেদু সোমাইলা জানিয়েছেন ঘূর্ণিঝড় চিডো মোজাম্বিক থেকে 500 কিলোমিটার পূর্বে দ্বীপপুঞ্জে আঘাত হানার পরে মায়োতের 3,20,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশের পর্যটকের অভাবে মানবেতর পরিস্থিতিতে কলকাতার রিকশা চালক। বাংলাদেশে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন আর ভারতের ভিসা সীমিত করার প্রভাব সরাসরি পড়ছে রিকশা চালকদের উপর। প্রতিবেশী দুই দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইজ স্ট্রিটের 80 জন রিকশা চালকের জীবন জীবিকার উপর ভয়াবহ সংকট ডেকে এনেছে। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে কলকাতার মিনি বাংলাদেশের হাতে টানা রিকশা চালকদের কষ্টের সেই গল্প তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই রিকশা চালকরা বাংলাদেশি পর্যটকদের পরিবহন করে থাকেন। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় গত 3 মাসে ওই রিকশা চালকদের উপার্জন প্রায় 70% হ্রাস পেয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন এই পেশা ছেড়ে দিয়ে নতুন কাজ শুরু করেছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের ভিসা সীমিত করেছে ভারত, যে কারণে বর্তমানে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক মানুষ কেবল চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছেন। অথচ কয়েক মাস আগেও কলকাতার মিনি বাংলাদেশ মার্কুইজ স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং সদর স্ট্রিটে বাংলাদেশি পর্যটকদের বড় বড় শপিং ব্যাগ নিয়ে রিকশায় করে যাতায়াতের দৃশ্য একেবারে সাধারণ ছিল।